আসসালামু আলাইকুম, সবাইকে শর্টকাট বায়োলজি প্রোগ্রামটিতে স্বাগতম। আজকে আমরা প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়টি শুরু করব। তো প্রথম অধ্যায়ের টপিকগুলোর মধ্যে প্রথমে যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি কনফিউশনের সৃষ্টি হয় সেটি হচ্ছে সিলম ও প্রতিসাম্যতা। পরীক্ষায় এদের মূলত প্রকারভেদ ও সংজ্ঞা আসতে পারে, অথবা সিলমের শ্রেণীভিত্তিক কিছু ক্লাসিফিকেশন আসতে পারে। সেগুলি নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতেই যার কথা না বললেই নয়, তিনি হচ্ছে প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। এবার সিলম বা প্রতিসাম্যতা জানার আগে আমাদের ভ্রূণের স্তরগুলো নিয়ে একটু ধারণা থাকা দরকার। ভ্রূণের স্তর দুইটি বা তিনটি হতে পারে। এখানে দ্বিস্তরীর ক্ষেত্রে ভ্রূণের স্তর হচ্ছে দুইটি, অর্থাৎ ভেতরের দিকে যেটা থাকে তাকে আমরা বলছি অ্যান্ড্রোডার্ম, আর বাইরের দিকে যেটা থাকে তাকে আমরা বলি অ্যাক্টোডার্ম। আর মাঝে কিছু অকোষীয় জেলির মতো স্তর দেখা যায় তাকে আমরা বলছি মেসোগ্লিয়া। আর ত্রিস্তরীর ক্ষেত্রে যে ভেতরের দিকে দেখা যায় অ্যান্ড্রোডার্ম, বাইরের দিকে অ্যাক্টোডার্ম, আর অ্যাক্টোডার্ম এবং অ্যান্ড্রোডার্মের মাঝখানে যে লেয়ারটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় মেসোডার্ম। এবার আমরা প্রতিসাম্যতায় আসি। এই পাতাটিকে আমরা যদি মধ্যরেখীয় তল বরাবর ভাগ করি তাহলে দেখব যে এটি সমান দুইটি অংশে বিভক্ত হয়েছে। কিন্তু এই পাতাটিকে যদি আমরা মাঝখানে একটি তল নিয়ে ভাগ করি তাহলে দেখব যে একটি পাতা একটু ছোট আর একটি অংশ একটু বড়, অর্থাৎ এটি কিন্তু সমান বা সদৃশ অংশে বিভক্ত হয়নি। প্রতিসাম্যতা তাহলে কি? প্রতিসাম্যতা বলতে বোঝায় যে মধ্যরেখীয় তল বরাবর কোনো বস্তুকে আমরা যদি ভাগ করি তাহলে এটি সমান বা সদৃশ দুইটি অংশে অর্থাৎ অর্ধাংশে বিভক্ত হবে। প্রতিসাম্যতাকে চার ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমটি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অর্থাৎ এই যে এখানে একটি প্রজাপতি দেখা যাচ্ছে, এই প্রজাপতিটিকে আমরা যদি মাঝখানের একটি তল বরাবর ভাগ করি তাহলে এই প্রজাপতিটি দুইটি সমান অংশে বিভক্ত হবে। অর্থাৎ এটিকে কিন্তু মাত্র একটি তল বরাবরই আমরা দুইটি সমান অংশে ভাগ করতে পারবো। এই তল বরাবর যদি ভাগ করি তাহলে কিন্তু এটি সমান হবে না। দেখা যাবে যে উপরের দিকে মাথা আর নিচের দিকে লেজ থাকবে, অর্থাৎ দুইটি অংশ কিন্তু সমান হবে না। আর অন্য যে কোনো তল বরাবরই যাই না কেন আমরা কোনোভাবেই কিন্তু দুইটি অংশকে আমরা সমান করতে পারবো না। অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কি? কেবল একটি মাত্র তল বরাবর আমরা সমান বা সদৃশ অর্ধাংশে ভাগ করতে পারবো। এটি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। অর্থাৎ মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার একটি উদাহরণ। মানুষকে যখন এই তল বরাবর ভাগ করা হয় তখন দেখা যায় মানুষ দুইটি অংশে কিন্তু বিভক্ত হবে। অন্য কোনো তল বরাবর কিন্তু মানুষকে দুইটি সমান বা সদৃশ অংশে বিভক্ত করা সম্ভব নয়। সেজন্য কেবল একটি মাত্র তল বরাবর যেহেতু ভাগ করা যাচ্ছে সেহেতু আমরা একে বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। দ্বিতীয়ত হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা, অর্থাৎ নাম শুনে বোঝা যাচ্ছে যে এটি গোল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। গোল বস্তুর প্রত্যেকটির ক্ষেত্রে একটি কেন্দ্র থাকবে, অর্থাৎ আমরা যদি কেন্দ্র বরাবর যে কোনো অক্ষ বিবেচনা করি তাহলে এটি সমান অংশে বিভক্ত হবে। অর্থাৎ এই তল যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে এই তল বরাবর ভাগ করলে এই বস্তুটি দুইটি সমান অংশে ভাগ হচ্ছে। আবার এই তল বরাবর যদি ভাগ করি তাহলেও দেখব বস্তুটি সমান দুইটি অংশে ভাগ হচ্ছে। আবার এই তল বরাবরও যদি ভাগ করি তাহলেও দেখব যে এই অংশটুক আর এই অংশটুক কিন্তু সমান হচ্ছে। অর্থাৎ কেন্দ্র বরাবর যে কোনো অক্ষ যদি বিবেচনা করি তাহলে এই বস্তুটি সমান দুইটি অংশে বিভক্ত হবে। এদের উদাহরণ কি? ভোলভক্স, হেলিওজোয়া এবং রেডিওলারিয়া। লক্ষ্য করেন যে গোল, এটার ইংরেজি হচ্ছে রাউন্ড। রাউন্ড কয় বর্ণ বিশিষ্ট? 5 বর্ণ বিশিষ্ট। আর খেয়াল করেন যে এখানে প্রত্যেকটিরই কিন্তু 5 বর্ণ পরে ও আছে, ভোলভো, হেলিও, রেডিও। এভাবে কিন্তু আমরা সহজেই গোলীয় প্রতিসাম্যতার উদাহরণগুলো মনে রাখতে পারি। এবার আমরা জানবো অরীয় প্রতিসাম্যতা। এখানে একটু ভুল এসেছে, এটা অরীয় প্রতিসাম্যতা হবে। অরীয় প্রতিসাম্যতা মানে কি সেটা একটু বোঝা যাক। দেখেন, এটা একটা প্লাস সাইন। এই প্লাস সাইনকে আমরা যদি এই তল বরাবর ভাগ করি তাহলে প্লাস সাইনটা সমান দুইটি অংশে ভাগ হচ্ছে। আবার এই তল বরাবরও যদি ভাগ করি তাহলেও দেখা যাবে যে দুইটি সমান অংশে ভাগ হচ্ছে। এরকমভাবে আমরা কিন্তু 1, 2, 3, 4 চারটি তল বরাবর এই বস্তুটিকে কিন্তু সমান দুইটি অংশ করে ভাগ করতে পারবো। তাহলে অরীয় মানে কি? অরীয় মানে হচ্ছে রেডিয়াল বা রশ্মি, অর্থাৎ 2-এর অধিক তল বরাবর আমরা যদি সমান বা সদৃশ অর্ধাংশে ভাগ করতে পারি তাহলে সেটি হচ্ছে অরীয় প্রতিসাম্য। এখানে একটি হাইড্রা দেখা যাচ্ছে।
এই হাইড্রাটাকে দেখেন যে 1 2 3 4 অর্থাৎ 4টি তল বরাবর কিন্তু সমান বা সদৃশ অর্ধাংশে ভাগ করা যায়। যেহেতু 2-এর অধিক তল বরাবর এটাকে আমরা ভাগ করতে পারছি, সেহেতু এটি হচ্ছে অরীয় প্রতিসাম্যতার একটি উদাহরণ। এবার আমরা জানবো দ্বি অরীয় প্রতিসাম্য বা বাইরেডিয়াল সিমেট্রি সম্পর্কে। দ্বি অরীয় প্রতিসাম্য মানে কি? ধরেন এটা একটা বস্তু, অনেকটা এদেরকে দেখতে তরমুজ বা কমলা লেবুর মতো হয়। এখন এটা হচ্ছে এই বস্তুটির দৈর্ঘ্য, আর এটি হচ্ছে এটার প্রস্থ। অর্থাৎ এখানে দৈর্ঘ্য বরাবর দুইটি অক্ষ, দেখেন এটাও দৈর্ঘ্য বরাবর একটি অক্ষ, আবার এই প্লেনটা দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর দুইটি অক্ষ যদি পরস্পর 90 ডিগ্রি কোণে ছেদ করে তাহলে এই বস্তুটি সমান 4টি অংশে বিভক্ত হয়। এটাকেই আমরা বলি হচ্ছে বাইরেডিয়াল সিমেট্রি। অর্থাৎ অনু দৈর্ঘ্য বরাবর দুইটি অক্ষ যদি পরস্পর সমকোণে ছেদ করে তাহলে প্রাণীটি সমান বা সদৃশ 4টি অংশে বিভক্ত হবে। একে আমরা বলছি হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। এবার আমরা জানবো সিলম সম্পর্কে। সিলম সম্পর্কে জানার আগে আমরা ব্রুনীয় স্তর সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করেছি, যে সবার ভিতরে যে ইয়েলো কালার দিয়ে ইন্ডিকেট করছি এটা হচ্ছে এন্ডোডার্ম, আর ব্লু কালার এটা হচ্ছে অ্যাক্টোডার্ম, আর এই পোর্শনটা হচ্ছে মেসোডার্ম। দেখেন এখানে মেসোডার্মের ভিতরে কিন্তু একটি গহ্বর দেখা যায়। এই গহ্বরটি যদি একটি পর্দা দ্বারা পৃথক থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সিলম, আর এই পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম নামক পর্দা। অর্থাৎ আমরা বলবো যে ত্রিস্তরী প্রাণীদের ব্রুনীয় পরিস্ফুটনের সময় মেসোডার্মের মধ্যে যে গহ্বরটি তৈরি হয় সেটি যদি পেরিটোনিয়াম নামক কোনো পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে তাকেই আমরা বলবো হচ্ছে সিলম। এই যে দেখেন যে ত্রিস্তরী প্রাণীদের ব্রুনীয় পরিস্ফুটনের সময় মেসোডার্মের ভিতরে একটি গহ্বর সৃষ্টি হয়েছে এবং এটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে, তাকে আমরা বলবো সিলম। তো সিলমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম যে পোর্শনটা সেটা হচ্ছে অ্যাসিলোমেট, নাই এ মানে হচ্ছে নেই, অর্থাৎ এখানে কোনো সিলম বা গহ্বর থাকবে না। লক্ষ্য করেন যে মেসোডার্মের মধ্যে কিন্তু এখানে কোনো গহ্বর সৃষ্টি হয়নি, তার মানে এটি কিন্তু অ্যাসিলোমেট। দ্বিতীয়টি হচ্ছে সুডোসিলোমেট। সুডো শব্দের অর্থ অপকৃত, তার মানে হচ্ছে এখানে পুরোপুরি কিন্তু সিলম থাকবে না। তার মানে হচ্ছে দেখেন মেসোডার্মের মধ্যে একটি গহ্বর রয়েছে কিন্তু গহ্বরটির চারপাশে কোনো পেরিটোনিয়াম পর্দা থাকবে না, অর্থাৎ গহ্বর থাকবে কিন্তু পেরিটোনিয়াম পর্দা থাকবে না, তাকে আমরা বলবো সুডোসিলোমেট। আর সিলোমেট তো বললামই যে মেসোডার্মাল গহ্বর থাকবে এবং সেটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত করাও থাকবে, তাকে আমরা বলছি হচ্ছে সিলম। এখন আমরা প্রাণীর পর্ব পরিচিতি সম্পর্কে জানবো। যে আমরা অনেকেই ছোটোবেলায় পড়ে এসেছি যে পুরো প্রাণী জগৎটিকে আমরা 9টি পর্বে ভাগ করতে পারি, যার প্রথমটি হচ্ছে পরিফেরা, দ্বিতীয়টি নিডারিয়া, তৃতীয়টি প্লাটিহেলমিনথেস, চতুর্থত নেমাটোডা, পঞ্চমত মলাস্কা, ষষ্ঠ অ্যানেলিডা, সপ্তম আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং হচ্ছে কর্ডাটা। এখন কিছু বৈশিষ্ট্য আমরা যদি খেয়াল করি তাহলে এই 4টা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু সহজেই আমরা যে কোনো প্রাণী আমাদের পরীক্ষায় আসুক না কেন আমরা কিন্তু সহজেই মনে রাখতে পারবো। তার আগে সংগঠন মাত্রা কি সেটি সম্পর্কে একটু বলি। আমরা জানি যে একটি প্রাণী প্রথমত কিছু কোষগুলো মিলে একটি টিস্যু গঠন করে, আবার কিছু টিস্যু মিলে একটি অঙ্গ গঠন করে, আবার কিছু অঙ্গ মিলে একটি তন্ত্র গঠন করে। তো কিভাবে একটি প্রাণী গঠিত হলো একই বলা হয় সংগঠন মাত্রা। এবার আমরা দেখব যে পরিফেরা পর্বের প্রাণী, অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীটি যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে এই যে পরিফেরা পর্বের প্রাণী, এই পরিফেরা পর্বের প্রাণীটিকে কিন্তু কোনোভাবেই আমরা কোনো তল বরাবর ভাগ করতে পারবো না। যেহেতু এটাকে আমরা কোনো তল বরাবর ভাগ করতে পারছি না সেহেতু এটাকে আমরা বলবো হচ্ছে অপ্রতিসাম্য। অন্যদিকে একটু আগে আমরা নিডারিয়া পর্বের প্রাণীটি দেখে এসেছি যেটি হচ্ছে অরীয় প্রতিসাম্য, আর বাদবাকি যে প্রাণীগুলো আছে সবগুলোই মোটামুটি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, শুধু একাইনোডার্মাটা বাদে, কারণ একাইনোডার্মাটা হচ্ছে তারা মাছ। একাইনোডার্মাটা হচ্ছে তারা মাছ, অর্থাৎ তারা মাছে কিন্তু এরকম 5টি ভাগ থাকে যার মাধ্যমে আমরা কিন্তু একে 5টি পৃথক পৃথক তল বরাবর কিন্তু ভাগ করতে পারি, যার কারণে এটাকে আমরা বলি পঞ্চ অরীয় প্রতিসাম্য। ব্রুনীয় স্তর কি? যে ব্রুনীয় স্তরের প্রথম 2টি দ্বিস্তরী হবে এবং বাকি সবগুলো ত্রিস্তরী হবে, অর্থাৎ এটা খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। আর সংগঠন মাত্রাও ঠিক সিরিয়ালি হবে, অর্থাৎ প্রথমটি যদি শুধু কোষ দ্বারা গঠিত হয়, দ্বিতীয়টি কোষগুলো মিলে টিস্যু গঠন করবে, তৃতীয়টি টিস্যুগুলো মিলে অঙ্গ গঠন করবে এবং পরের সবগুলো দেখেন অঙ্গগুলো মিলে কিন্তু তন্ত্র গঠন করবে।
আর সিলোমের ক্ষেত্রে আমরা খুব সহজেই মনে রাখতে পারি যে প্রথম তিনটি অ্যাসিলোমেট হবে, অর্থাৎ এটি সিলোম থাকবে না, চতুর্থটি সুডোসিলোমেট হবে এবং বাকি সবগুলো হচ্ছে সিলোমেট হবে। অর্থাৎ আমরা যদি কোনো প্রাণীর বৈশিষ্ট্য একেবারে নাও পারি, তাহলে এই ছকটা যদি একটু মাথায় থাকে, তাহলে কিন্তু 4টা বৈশিষ্ট্য আমরা অনায়াসে লিখতে পারবো। আশা করি আপনারা সবাই সিলোম, প্রতিসাম্যতা এবং কোনো পর্ব যদি পরীক্ষায় আসে, তাহলে 4টি বৈশিষ্ট্য লিখতে সবাই পারবেন পরীক্ষায়।